প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি অ্যাপ্লিকেশন করেছিল যেহেতু এই সেশন পর্যন্ত যাতে এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কন্টিনিউ করতে দেয়। কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনও পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনও পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। সংখ্যাটা কি 19,000 সামথিং? সেটা তারা জানা এখনো পর্যন্ত ওই লিস্ট দেয়নি, আমি সেটা চেয়েছি, দেখা যাক সেই লিস্ট দেয়। এবং এখানে নবম দশম একাদশ দ্বাদশ আলাদা করে বলেছে। হ্যাঁ নবম অবশ্যই, কারণ দুটো নিয়োগ প্রক্রিয়া ছিল, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো আলাদা আলাদা নিয়োগ প্রক্রিয়া, দুটো আলাদা রুল ছিল। ফলে দুটো নিয়োগ প্রক্রিয়া থেকে যে সমস্ত শিক্ষকরা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত টেন্টেড তারা শুধুমাত্র এই সেশনটা কন্টিনিউ করতে পারবে। কিন্তু আজকে এসএসসি আন্ডারটেকিং দিয়েছে যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। গ্রুপ রায়ের পর বক্তব্য বলতে এটা তো আর পার্মানেন্ট সলিউশন নয়। মধ্যশিক্ষা পর্ষদ তার স্কুল চালানোর জন্য একটা অ্যাপিল করেছিল, কিন্তু এই জাজমেন্ট থেকে একটা জিনিস আবারও স্পষ্ট হলো যে এখানে একটা শ্রেণী আছে যারা আনটেন্টেড, যাদেরকে সিবিআই সার্টিফিকেট দিয়েছে এবং কোর্ট অর্ডারে জোর করে আমাদের টার্মিনেট করা হলেও ওই কোর্ট অর্ডারেও বলা হয়েছে যে আমাদের যে ওএমআর সেই ওএমআর যথাযথ এবং সঠিক। তার কারণ ওই ওএমআর স্পষ্ট বলা হয়েছে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। তার মানে ওই ব্ল্যাঙ্ক ওএমআর যখন বলছেন যাদের টাকা, তার মানে উনি ওএমআরটাকে মান্যতা দিচ্ছেন, সিবিআইও মান্যতা দিয়েছেন, উনিও মান্যতা দিয়েছেন। কিন্তু তারপরেও কোন যুক্তিতে সেই ওএমআর দিয়ে পুনরায় রিএভালুয়েশন করা গেল না, এটা প্রশ্ন এক। দ্বিতীয়ত ওই অর্ডার কপিতে অনেক রেফারেন্স আছে যেখানে বলাই আছে যে যদি অথরিটির কোনো ভুল হয় তাহলে তার জন্য মাস টার্মিনেশন সম্ভব নয়, তাহলে আমরা মাস টার্মিনেশন হলাম কেন? প্রশ্ন হচ্ছে ওখানেই বলা হয়েছে যে যদি প্রশ্ন লিক হয়, যদি টোকাটুকি হয় তাহলে বাদ যেতে পারে, তাহলে আমরা বাদ গেলাম কেন? রুট লেভেলের দুর্নীতি থাকলে বাদ যেতে পারে, রুট লেভেলের দুর্নীতি হয়নি। দুর্নীতিটা কোন জায়গা থেকে ধরা পড়লো? যদি আমি ধরে নিই টেন্ডার প্রসেস, তার মানে টেন্ডার হয়েছিল কবে? ওএমআর আমাদের সাবমিটের পরে। তাহলে সাবমিটের আগে পর্যন্ত সব ঠিক ছিল, সেই ওএমআর যে অথেন্টিক সেটা ওরা স্বীকারও করলো, সিবিআই স্বীকার করলো, কোর্টও স্বীকার করলো, তাহলে সেটাকে পুনরায় পরীক্ষা দিতে হবে। এই বক্তব্যটাই কেন রাখা হচ্ছে এটা আমার মাথায় ঢুকলো না। সাময়িকভাবে আশ্বস্ত হলেও আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, কারণ আমরা যেভাবে আমরা এতদিন সার্ভিস দিয়ে এসেছি স্কুলে সম্মানের সঙ্গে, সেই সম্মান যতক্ষণ না আমরা ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। আর আমাদের সঙ্গে যারা নন টিচিং স্টাফ রয়েছেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকেও আমরা সঙ্গে নিয়ে যখন আমরা সম্মানের সঙ্গে আবার পুনর্বহাল থাকব সেই দিনটাই আমরা আশ্বস্ত হতে পারবো, তার আগে আমরা আশ্বস্ত হব না। আর আমাদের আন্দোলন যেমন চলছিল সেই রকম আন্দোলন চলবে এবং সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সরকার অবশ্যই আমাদেরকে যোগ্য এবং অযোগ্যের যে লিস্টটা, অর্থাৎ আজকে সিজিআই সঞ্জীব খান্না মহাশয় তিনি অলরেডি বলেই দিলেন যে আমরা আনটেন্টেড টিচার। তো সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো এলিগেশন নেই, সেক্ষেত্রে রাজ্য সরকারের উচিত অবিলম্বে রিভিউ পিটিশন করে আমাদের আগে যেমন জায়গা ছিল সম্মানের সঙ্গে আমরা সার্ভিস করতাম সেই জায়গাতে আবার পুনর্বহাল করতে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কমার কিছু নেই, খুব একটা অস্বস্তি কমছে না, কেননা আমার তো 31শে ডিসেম্বর আমার মৃত্যুদিন উনি ধরিয়ে দিলেন যে এই যে আপনার ডেথ সার্টিফিকেটের দিন, ওই দিনই আপনি মরে যাবেন। তো সেটা কি করে স্বস্তি হতে পারে সাময়িক? এটা কোনো স্বস্তি নয়, এটা চরম অন্যায়। আমি একবার পরীক্ষা দিয়ে সঠিকভাবে চাকরি পেয়েছি, উনি নিজেই বলছেন যে আপনি যোগ্য আর এরা অযোগ্য। তার মানে কোথাও না কোথাও পরীক্ষা ব্যবস্থাটা ঠিক ছিল।
পরীক্ষা আবার উনি বলছেন যে পরীক্ষা ব্যবস্থা ঠিক নেই বলে আপনাদের চাকরি চলে যাচ্ছে, কিন্তু উনি নিজেই যেহেতু বলছেন আমাকে যোগ্য, তার মানে পরীক্ষা ব্যবস্থা কোথাও না কোথাও ঠিক ছিল, এবং ঠিক ছিল বলেই উনি নিজেই বলছেন আমাকে যোগ্য। সো আমি যদি যোগ্যই হই ওনার কথায়, তাহলে পরে কেন আমি 31 তারিখে আমার মৃত্যুদিন সেটা তৈরি হবে? আমার যতদিন সার্ভিস লাইফ থাকবে আমি ততদিনই চাকরি করব। আমাদের দাবি একটাই, রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে এবং আমরাও রিভিউ পিটিশনে যাব। সেই রিভিউ পিটিশনে এই রায়টাকে টোটালি চেঞ্জ করে যারা অযোগ্য আছে তাদেরকে ছাঁটাই করে যারা যোগ্য আছে তাদেরকে ন্যায্য সম্মান দিয়ে স্কুলে ফেরত পাঠাতে হবে। সে যোগ্য স্কুল টিচারই হোক বা নন টিচিং স্টাফই হোক, সবাইকেই যোগ্য সম্মানে যারা যোগ্য আছে তাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে। অবশ্যই এখনও আমাদের অবস্থান চলবে, কারণ আজকে আমরা আন্দোলন ভাঙছি না, আমাদের 31 তারিখে মৃত্যুদিন, সেটা আমরা কি করে মেনে নেব? গ্রুপ সি গ্রুপ ডিও কিন্তু আনটেন্টেড আছে, তাহলে ওদেরও কিন্তু মানে যেটা হলো তাদের সঙ্গে কিন্তু অন্যায় হলো, অর্থাৎ ওরা আনটেন্টেড ছিল। যে আর্টিকেল 14 এবং 16 দেখিয়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে, যেখানে বলা হয়েছিল ইকুয়ালিটি ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ যারা যোগ্য ওয়েটিং প্রার্থী ছিল তারা ইকুয়ালিটি তাদের সঙ্গে মেনটেন করা হয়নি। তাহলে আজকে যখন এই রায়টা দেওয়া হচ্ছে যে যারা টিচিং স্টাফ আছে তারা স্কুলে যেতে পারবে, আনটেন্টেডরা, কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি যারা আছে তারা যেতে পারবে না, এখানে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট নিজেই তো আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেট করছে, অর্থাৎ এইটা সাম্যতাকে ভায়োলেট করা হচ্ছে। অর্থাৎ যে 14 এবং 16 দেখিয়ে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছিল, যে মেনটেন করা হয়নি, আজকে কিন্তু সেইটাই 14 এবং 16 কিন্তু তারাই ভায়োলেট করলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং টিচারকে আলাদা করে দিয়ে। অর্থাৎ আনটেন্টেড ওদেরও আছে, আনটেন্টেড আমাদেরও আছে, তাই আমাদের সঙ্গে আলাদা ব্যবহার করা হলো, ওনাদের সঙ্গে আলাদা ব্যবহার করা হলো, তাহলে ইকুয়ালিটিটাকে কিন্তু মেনটেন করা হলো না।